আজ আমরা সংবিধানের দ্বিতীয় পার্ট 2 পড়ব, মানে দ্বিতীয় অধ্যায় পড়ব। অধ্যায় বলতে দ্বিতীয় টপিক পড়ব। আমরা সংবিধানটাকে পুরো টপিক অনুযায়ী ভাগ করে নিয়েছি। আজকে সংবিধানের দ্বিতীয় টপিক যেটা হচ্ছে প্রস্তাবনা পড়ব। এই প্রস্তাবনা থেকে যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসে বা যাই আসুক না, আমি যে পড়াবো এর বাইরে কিছু থাকবে না। প্রস্তাবনাতে যাই পড়ুক কমন থাকবে। তো প্রস্তাবনা সম্পর্কে আজকে জানবো। প্রস্তাবনা জিনিসটা কি? প্রস্তাবনা এটা সাধারণত আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা তো আমেরিকা থেকে নেওয়া হয়েছে 1946 সালে 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর যে অধিবেশন, গণপরিষদ অধিবেশন বসছিল, শেষ অধিবেশন, শেষ না, গণপরিষদের 13 ডিসেম্বর যে অধিবেশন বসছিল, সেখানে জওহরলাল নেহরু আসেন এবং তিনি একটা বক্তব্য রাখেন। এই বক্তব্যটাই প্রস্তাবনা বা তার যে বক্তব্য সেটাই প্রস্তাবনা আকারে গ্রহণ করা হয় 1947 সালের 22শে জানুয়ারিতে গ্রহণ করা হয়। তো গণপরিষদ এটাকে এই প্রস্তাবনা আকারে গ্রহণ করে। অ্যাকচুয়ালি এটা কী ছিল? এটা ছিল সংবিধানটা কেমন হবে, সংবিধানের প্রকৃতিটা কেমন হবে, মানে ধরনটা কেমন হবে। ঠিক তাই, যেমন কোনো সিনেমা বের হওয়ার আগে ট্রেলার্স বের হয়, ট্রেলার দেখে বোঝা যায় যে সিনেমাটা কেমন হবে ট্রেলার দেখে। ঠিক সংবিধান প্রস্তাবনাও তাই, সিনেমার ট্রেলারের মতো, মানে সংবিধানটা কেমন হবে তার এটা হচ্ছে মেন। তাই প্রত্যেকটা সরকারি বইয়ের প্রথম পেজে লেখা থাকে প্রস্তাবনা সম্পর্কে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এই টপিকটা। তো 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু বক্তব্য রয়েছিল, যেটাকে অবজেক্টিভ রেজুলেশন বলা হয় বা উদ্দেশ্য সংক্রান্ত বক্তব্য বলে। আর 1947 সালে 22শে জানুয়ারি গণপরিষদ এটা গ্রহণ করে। এটা সংবিধানের প্রথম পাতায় মুখবন্ধ আকারে লেখা থাকে এবং প্রতিটি সরকারি বইয়ের পাতায় এটা প্রস্তাবনা পেরম্বল আকারে প্রস্তাবনা আকারে লেখা থাকে। এই প্রস্তাবনা বলা হয় কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিজলভ কনস্টিটিউট ইন্ডিয়া সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সেকর্স টু অল ইটস সিটিজেন্স। এইভাবে এটা লেখা থাকে মোটামুটি প্রস্তাবনাটা। তো প্রস্তাবনার যে সোর্স অফ অথরিটি, মানে উইথ দ্য পিপল, এই যে সোর্স, এখানে নেচার অফ দ্য স্টেট, আর একটা হচ্ছে অবজেক্টিভ অফ কনস্টিটিউশন, সংবিধানের উদ্দেশ্যটা আর বৈশিষ্ট্যটা। তো নেচার কি? সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এই পাঁচটা হচ্ছে নেচার। সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সোভারেন মানে সার্বভৌমত্ব, সোশ্যালিস্ট সমাজতন্ত্র, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক গণতন্ত্র, রিপাবলিক প্রজাতন্ত্র। আর অবজেক্টিভ হচ্ছে, অবজেক্টিভ 3 টাইপ হয় জাস্টিস, এখানে লিবার্টি, ইকুয়ালিটি আর ফাটার্নিটি। জাস্টিস আছে, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফাটার্নিটি, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফাটার্নিটি, এ কটা। জাস্টিসের আবার 3টে টাইপ আছে, পরে জানবো। তো প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। 1973 সালে একটা মামলা হয়, কেশবানন্দা ভারতী মামলা। এই কেশবানন্দা ভারতী মামলায় সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করা হয় যে প্রস্তাবনা কি সংবিধান অংশ? সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ, সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রস্তাবনা। আর এই সুযোগে ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি বলেন যেহেতু সংবিধান সংশোধন করা যায়, তাহলে নিশ্চয়ই প্রস্তাবনা সংশোধন করা যাবে, কারণ সংবিধানের তো অংশ প্রস্তাবনা। তাই সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাবনাটাকে সংশোধন করেন 42তম সংবিধান সংশোধন 1976 সালে, এবং সংশোধন করে 3টে ওয়ার্ড অ্যাডপ্ট করে দেয়। 3টে কী করে? সেকুলার, সোশ্যালিস্ট আর ন্যাশনাল ইন্টিগ্রিটি। সেকুলার ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র আর জাতীয় সংহতি, এই 3টে ওয়ার্ড অ্যাড করে দেয়। এর ফলে সবার ভাবনা হয় যে এইভাবে যদি প্রস্তাবনা চেঞ্জ হতে থাকে তাহলে সংবিধানের মূল কাঠামো তো একসময় পরিবর্তন হয়ে যাবে। তাই আবার কেস হয় এবং 1960 সালে মিনার্ভা মিন্স মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে preamble is not the integral part of the constitution, this is the introductory part. এটা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ নয়, এই কথা বলা হয়, তাই আর সংশোধন করাও যাবে না। তো প্রস্তাবনা এখন পর্যন্ত একবারই সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 42তম সংশোধনে 1976 সালে, যাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো প্রস্তাবনায় আমরা এবার জানবো সোভারেন কি বা সার্বভৌমত্ব কী। সার্বভৌমত্ব কোনো রাষ্ট্র যদি তার যে কোনো বিষয়, ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারো মুখোমুখি না হয়, মানে অন্য কোনো দেশের মুখোমুখি না হয়, তাহলে সেই রাষ্ট্র সোভারেন রাষ্ট্র বলা হয়। অর্থাৎ ইন্টারনাল আর এক্সটার্নাল ডিসিশন নেওয়ার ক্ষমতা যে রাষ্ট্রের আছে সেই রাষ্ট্রই হচ্ছে সোভারেন বা সার্বভৌম। আর সোশ্যালিস্ট বা সমাজতন্ত্র, এখানে ভাগ আছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র আর ফেমিয়ান সোশ্যালিজম। বৈজ্ঞানিক সমাজতন্ত্র হচ্ছে কার্ল মার্কসের সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র হচ্ছে পুরোপুরি সরকারের, এখানে বেসরকারি কিচ্ছু থাকবে না, যা কিছু সব সরকারের। এখানে সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি সমস্ত কিছু, এটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আর গণতান্ত্রিক সমাজতন্ত্র যেটা হচ্ছে ধনতন্ত্র সমাজতন্ত্রের মাঝামাঝি অবস্থিত। ধনতন্ত্র কি? ধনতন্ত্র হচ্ছে ফেলো করি মাখো তেল, ঠিক এরকম,
মানে কোনো কিছুই সরকারের থাকবে না ধরাতন্ত্র, সব কিছুই কোম্পানির আন্ডারে থাকবে। তুমি কোন স্কুলে পড়াবে তোমার সন্তানকে, বা কোন হাসপাতালে চিকিৎসা করবে, সম্পূর্ণ স্বেচ্ছাধীন। আর যেখানে যাবে সেখানেই টাকা লাগবে, কোনো কিছুই ফ্রি থাকবে না। এটা হচ্ছে ধরাতন্ত্র। আর সমাজতন্ত্রটা তো জানলে পুরোই ফ্রি। আর আমাদের ভারতবর্ষ যেমন গণতান্ত্রিক সমাজতন্ত্র বলতে কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মানে কি, এখানে প্রাইভেট আর পাবলিক দুটোই থাকবে। প্রাইভেট সেক্টরে থাকবে, পাবলিক সেক্টরে থাকবে, অর্থাৎ সরকারিও থাকবে, বেসরকারি থাকবে। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সরকারি সমস্ত সরকারি স্কুল, বেসরকারি স্কুল সব থাকবে। এবার যেখানে ইচ্ছা সেখানে পড়াতে পারো, যেখানে ইচ্ছা ভর্তি করতে পারো, রেশন ব্যবস্থা সব কিছু থাকবে। তো এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক সমাজতন্ত্র, আমাদের ভারতবর্ষ। আর এই হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র, মানে যেখানে দুই ধরনের প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর থাকবে। আর ফেভার সোশ্যালিজম, যেটা বিপ্লব ছাড়াই যে দেশ ধনতন্ত্রতে ধীর গতিতে সমাজতন্ত্রতে এগিয়ে চলে, তাকে বলে ফেভার সোশ্যালিজম। এ হচ্ছে সোভারেন আর সোশ্যালিস্ট গেল। এবার হচ্ছে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। এটা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এটা ইন্দিরা গান্ধী অ্যাডপ্ট করে 42তম সংবিধান 1976 সালে। এটা হচ্ছে প্রথম এবং শেষ সংবিধান প্রস্তাবনা সংশোধন। এবং ধর্মের ভিত্তিতে কাউকে কোনো সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করতে পাবে না। এটা হচ্ছে সেকুলার বৈশিষ্ট্য, যেটা আমাদের দেশের বৈশিষ্ট্য, বর্তমান পরিস্থিতি তো সবার জানা। তো ডেমোক্রেটিক আর রিপাবলিক কি? ডেমোক্রেটিক আর রিপাবলিক। ডেমোক্রেটিক গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি। জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে, এবং সরকার প্রত্যনিয়ত সরকার। গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রত্যনিয়ত হবে, এবং পিপুল ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। এবং সরকারের কাজে জনগণ অংশগ্রহণ করতে পারবে এবং তাদের মতামত প্রকাশ করতে পারবে। আর এখানে ডেমোক্রেটিক রাজতন্ত্র থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। আর রিপাবলিক হলো হেড অফ দ্য কান্ট্রি শুড বি সিলেক্টেড, নট ইলেক্টেড, অনলি সিলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। দেশের যিনি প্রধান তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ভাবে ইনি সিলেক্টেড হবে, প্রত্যক্ষ বা পরোক্ষ হবে। আর এখানে কি রাজতন্ত্র থাকবে না। রাষ্ট্রের প্রধান পদটি বংশানুক্রমিক হবে না। রাজতন্ত্র থাকবে না, রাষ্ট্রের প্রধান পদটি বংশানুক্রমিক হবে না। চীন হলো রিপাবলিক, ইংল্যান্ড হলো ডেমোক্রেটিক, আর আমাদের দেশ ভারতবর্ষ হলো বা ইন্ডিয়া ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তো অবজেক্টিভ অফ কনস্টিটিউশন কি? জাস্টিস হচ্ছে 3 টাইপ। অবজেক্টিভের ভিতরে প্রথম পয়েন্ট জাস্টিস। সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস, 3 ধরনের। লিবার্টিও তাই, লিবার্টি 4টে: লিবার্টি অফ থট, লিবার্টি অফ ফেথ অ্যান্ড ওরশিপ, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিভ। এই চারটে হচ্ছে লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিভ, লিবার্টি অফ ফেথ অ্যান্ড ওরশিপ। আর ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড opportunity and to promote among them all. আর fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation. তো আমাদের প্রস্তাবনার ভাষা নিয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। ল্যাঙ্গুয়েজ অফ প্যারাবল মানে প্রস্তাবনার ভাষা নিয়েছে অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। আর আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন এন.এ. পালকিয়ালা। আইডেন্টি কার্ড অফ দ্য সংবিধানের মূল চাবিকাঠি, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এটা বলছে এন.এ. পালকিয়ালা। আর কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন এন.এ. পালকিয়ালা। আর কি টু দ্য কনস্টিটিউশন সংবিধানের চাবি, এটা বলছে আর্নেস্ট বার্কার। আর সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব। এ হচ্ছে আমাদের প্রস্তাবনা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও। প্রস্তাবনা সম্পর্কে ডিটেলস এইটুকুর ভিতরেই, এর বাইরে প্রস্তাবনা থেকে কোনো কোয়েশ্চেন কোনো পরীক্ষাতে আসবে না। এরপর আমরা পরবর্তী পার্ট আলোচনা করব, এবং আস্তে আস্তে সব ধরনের ক্লাস আসতে থাকবে। কয়েকদিন বিশেষ কারণ হয়তো ভিডিও করা হয়নি। আর আমার ভিডিওতে কোনো এডিটিং তো আমি জানিও না, করিও না, সরাসরি আপলোড হয়েছে, তাই হয়তো দেখতে একটু কষ্ট হতে পারে। আশা করি ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম।